প্রণয়ের ছোঁয়া। পর্ব শেষ। লেখা আইজা আহমেদ। হঠাৎ ঠান্ডায় লাগায় আরহামের চোখ খুলে যায়। শরীরটা অবশ লাগছে, গা কাঁপছে। কপালের একপাশ ব্যথায় টনটন করছে। সে ধীরে ধীরে উঠে বসে। ফ্লোরে শুয়ে ছিল, হয়তো রাতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। মাথাটা ঝিমঝিম করছে, যেন কিছু একটা হারিয়ে গেছে, যেন কিছু একটা নেই, না থাকার বেদনাটা ঠিক বুকের মাঝে অনুভব করছে। ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে সে নিজের রুমের দিকে এগোয়। দরজার সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ায়। চারপাশ কেমন ফাঁকা লাগছে, যেন রুমের প্রতিটা কোণা শূন্যতায় ডুবে আছে। আগে এই ঘরটা জীবন্ত ছিল, প্রতিটা জায়গায় প্রাণ ছিল। এখন কেবল নিস্তব্ধতা, একটা চাপা শূন্যতা। আরহাম একপলকে পুরো রুমটা দেখে। ঘরে মেঘার সব জিনিস আছে, কিন্তু মেঘা নেই। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এখন কেউ আর অভিমান করে না, কেউ রাগ দেখায় না, কেউ ভালোবেসে ঝগড়া করে না। সে ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখে নিজেরই কেমন অপরিচিত লাগে। ক্লান্ত চোখ, এলোমেলো চুল, অবিন্যস্ত পোশাক, এ যেন সেই আগের আরহাম নয়। হঠাৎই একটা মিষ্টি অথচ পরিচিত কণ্ঠস্বর তার কানে বাজে। শুনুন। আরহাম চমকে পিছনে তাকায়। দরজার কাছে মেঘা দাঁড়িয়ে আছে, তার চোখে চিরচেনা সেই উজ্জ্বল হাসি। আরহামের নিঃশ্বাস আটকে আসে। সে এক ধাক্কায় এগিয়ে গিয়ে মেঘাকে ধরতে চায়। কিন্তু পর মুহূর্তেই মেঘা মিলিয়ে যায়, ধোয়ার মতো একেবারে হাওয়ায় মিশে যায়। আরহাম থমকে দাঁড়িয়ে থাকে। চারপাশে শুধু মেঘার অস্তিত্ব খুঁজতে থাকে। তার মনে হতে থাকে প্রতিটি দেয়ালে মেঘার হাসি খেলা করছে, প্রতিটি কোণায় মেঘার গায়ের সুগন্ধ ভাসছে। হ্যালুসিনেশন, সে জানে এটা বাস্তব নয়, তবুও মস্তিষ্ক মেঘার উপস্থিতি অনুভব করছে। সে ধপ করে মাটিতে বসে পড়ে। প্লিজ মেঘা, ফিরে আসো। তার কণ্ঠস্বরে অসহায়তা ঝরে পড়ে। বুকের মাঝে প্রচণ্ড যন্ত্রণা চেপে বসে, যেন নিঃশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। অনেকক্ষণ সে সেভাবেই বসে থাকে। পরে কোনো রকমে উঠে দাঁড়িয়ে নিচে নেমে আসে। হাঁটতে হাঁটতে কিচেনের সামনে গিয়ে দাঁড়ায়। চোখের সামনে যেন আবারও মেঘাকে দেখে। সে রান্না করছে, মাঝে মধ্যে কপালে চুল সরিয়ে নিচ্ছে, কখনো রান্নার মাঝে বেখেয়ালে গুনগুন করছে। আরহামের গলা শুকিয়ে আসে। সে বোঝে এটা তার মস্তিষ্কের প্রেতাত্মা, একটা প্রতারণা, কিন্তু অনুভূতিগুলো এত বাস্তব যে সত্য মিথ্যার পার্থক্য করতেও কষ্ট হচ্ছে। সে ধীরে ধীরে গিয়ে সোফায় বসে পড়ে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। ভেতরের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মেঘার শূন্যতায় সে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে মেঘাকে অনুভব করছে, অথচ সে নেই। ঠিক তখনই দরজার সামনে ছুটে আসার শব্দ হয়। আরহাম চোখ তুলে দেখে জ্যাক দৌড়ে আসছে। সে এসে তার পাশে বসে ছোট্ট হাতে আরহামের কাঁধ ছুঁয়ে দেয়। আরহাম ক্লান্তভাবে তার কোলে মাথা রাখে। জ্যাক তার নরম হাত দিয়ে আরহামের চুলে বিলি কাটে। তারপর চারপাশে তাকিয়ে বলে, রেইন কোথায়? আরহাম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। চলে গেছে। কেন? আরহামের গলা ভারী হয়ে আসে। রেইনকে যে কষ্ট দিয়েছি। চারপাশটা শূন্যতায় আচ্ছন্ন হয়ে আছে। জ্যাক কিছু বলে না, শুধু আরহামের চুলে বিলি কাটে, যেন সে বোঝাতে চাইছে, আমি আছি তোমার পাশে। সন্ধ্যা নেমেছে। আকাশের বুকে নরম অন্ধকারের আস্তরণ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। বাতাসে হালকা শীতের পরশ, যেন কারো মৃদু শ্বাস ফেলছে প্রকৃতির বুকে। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে দূরের গাড়ির হর্ন বা গাছের পাতার মৃদু কাঁপন। বাগানের এক কোণে রাখা কাঠের চেয়ারে বসে আছে আরহাম। তার শরীর নিস্তব্ধ, কিন্তু মন যেন ঝড়ের কবলে। হাতের মুঠোফোনের স্ক্রিনে ফুটে উঠেছে মেঘার ছবি। নরম আলোয় ছবিটা আরও বেশি প্রাণবন্ত মনে হচ্ছে। মেঘার হাসিটা যেন কথা বলছে তার সঙ্গে, আবার নিঃশব্দ কান্নার মতো মনে হচ্ছে। ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে সে মৃদু স্বরে বলে, আমার শহর থেকে কেন হারিয়ে গেলে? এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আরহাম। মেঘা ছিল তার জীবনের এক উজ্জ্বল অংশ, কিন্তু সে কখনো আগলে রাখতে পারেনি। ভালোবাসার ফুলটা তার হাতে এসেছিল, অথচ সে বুঝতে পারেনি কখন সেটার পাপড়ি ঝরে গেছে। হঠাৎ পেছনে থেকে পায়ের শব্দ ভেসে এলো। গাছের শুকনো পাতার ওপর জুতোর চাপা আওয়াজ। ধীরে ধীরে শব্দটা কাছে আসছে। প্রণয়ের ছোঁয়া লেগেছে। মনে মনে বলে আদি। তারপর একে অপরের দিকে তাকায় রায়ান আর আদি। দুজনের চোখেই বোঝার চেষ্টা, কিন্তু বলা হয় না কিছুই। চল, রায়ান বলে। দুজনেই ধীরে ধীরে এগিয়ে আসে। এবার আরহাম মুখ তোলে। গভীর চিন্তার মায়াজাল ভেঙে উঠে তাকায় বন্ধুদের দিকে। রায়ানের হাতে একটা ছোট ব্যাগ, যাতে রাখা কিছু খাবার। দেখ, তোর জন্য পাস্তা এনেছি, রায়ান বলে ব্যাগ থেকে একটা পাত্র বের করতে করতে। আরহাম একটু চুপ করে থাকে। চোখের কোণে এক ধরনের বিষণ্ণতা, যেন তার মনের ভেতরে তোলপাড় চলেছে। রায়ান পাস্তার পাত্রটা টেবিলে রেখে বলে, খাস না? না খেলে শরীর আরো খারাপ করবে। আরহাম তাকায় পাস্তার দিকে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। মেঘার স্মৃতিগুলো তার ভেতর গিঁট বেঁধে বসে আছে, কোথাও যেন কিছু আটকে আছে। আদি চুপচাপ আরহামের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজে হাতে খাবারটা তুলে ধরে তার সামনে ধরে। এক মুহূর্ত আরহাম কিছু বলে না।
সে চুপচাপ সামনে তাকিয়ে থাকে, যেন খাবারটা দেখছে না বরং অন্য কিছু দেখছে, অন্য কোথাও হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে নেয় পাস্তার প্লেটটা, মুখে তুলে নেয় এক চামচ। রায়ান আর আদি একে অপরের দিকে তাকায়। তারা জানে খাবার খাওয়ার ইচ্ছে হয়তো আরহামের নেই, কিন্তু তারা পাশে আছে বলেই সে মানা করেনি। সন্ধ্যার শীতল বাতাসের মধ্যে বন্ধুত্বের উষ্ণতা ছড়িয়ে পড়ে। নিস্তব্ধতা আর মনখারাপ যেন মিশে যায়, আরহামের ভেতরের শূন্যতা আরেকটু গভীর হয়ে ওঠে। স্নেহা কিচেনে ব্যস্ত, গরম গরম পরোটা আর ডিমভাজি বানিয়ে প্লেটে রাখছে। সাথে এক পাত্রে ধোয়া ওঠা চায়ের কাপও সাজিয়ে নিল। ওদিকে আদি খাবার টেবিলে প্লেট সাজিয়ে রাখছে। কিন্তু স্নেহার নজর ঘুরল জানালার পাশে বসে থাকা মেঘার দিকে। মেঘা স্থির চোখে বাইরে তাকিয়ে আছে, যেন নিজের ভেতরের কোনো যন্ত্রণার গভীরে হারিয়ে গেছে। স্নেহা ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। মেঘা, এসো, কোমল কণ্ঠে বলল সে। কিন্তু মেঘা সাড়া দিল না। সে এখনো জানালার বাইরে তাকিয়ে আছে। বরফ কিছুটা কমেছে, রাস্তাগুলো এখনো সাদা চাদরে ঢাকা। গাছের পাতাগুলোতে জমে থাকা বরফ ধীরে ধীরে গলছে। এ দৃশ্য দেখে মনে পড়ছে তার আরহাম, যার প্রতিটা স্মৃতি তার হৃদয়ে গেঁথে আছে, যার প্রতিটি বাক্য, প্রতিটি স্পর্শ, প্রতিটি অবহেলা তাকে পোড়ায়। আপনার দেওয়া অবহেলা, যন্ত্রণা পাওয়ার পরও আপনাকে ভালোবেসেছি, আর আপনি আমাকে একটুও ভালোবাসতে পারলেন না। ভেতরে দগদগে ক্ষত জ্বলতে থাকে। কেন এমন হলো? কেন এতটা নিঃসঙ্গ লাগছে? হঠাৎ কাঁধে কারোর কোমল স্পর্শ পেয়ে বাস্তবে ফিরে আসে মেঘা। স্নেহা হাত রাখে তার কাঁধে। এসো, খাবে। আদি স্নেহার দিকে একবার তাকালো। স্নেহা তার পাশের সিটে চুপচাপ বসে আছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। গাড়ির ভেতরে নীরবতা, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ। আজকের রাতটা যেন অন্যরকম, কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আদি গেটের সামনে গাড়ি থামানোর আগেই স্নেহার দৃষ্টি পড়ে সামনের দিকে। গেটের কাছে একটা ছায়া দেখা যাচ্ছে। কাছাকাছি যেতেই স্পষ্ট হলো ওটা মেঘা। মেঘা বসে আছে অন্ধকারে, একদম নিষ্পন্দ, যেন চারপাশের সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নিস্তব্ধতা হাড় হিম করে দেওয়ার মতো। স্নেহা তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। মেঘা দ্রুত গাড়ির দরজা খুলে নেমে গেল স্নেহা। মেঘার কাঁধে হাত রাখতেই তার শরীর কেঁপে উঠল। মেঘার শরীর অসম্ভব ঠান্ডা, যেন বরফের মতো জমে গেছে। আপু। মেঘার কণ্ঠ কাঁপছে, অসহায় আর ভয়ার্ত। শ্বাস কেমন যেন কাঁপছে তার। কিছু বলার আগেই হঠাৎ করে সে স্নেহার বুকের মধ্যে মুখ গুজে দিল। তারপর এক মুহূর্তের জন্য স্থির হয়ে থেকে দম ছাড়ার সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নার শব্দ অন্ধকার রাতকে যেন আরো ভারী করে তুলল। মেঘা শুধু কাঁদছে, যেন অনেক ক্ষতচিহ্ন জমে আছে তার ভেতরে, ফেটে বেরোচ্ছে এই কান্নায়। আদি গাড়ি থেকে নেমে এলো। মেয়েটির এই অবস্থা দেখে কিছু না বলেই দ্রুত গাড়ির দরজা খুলে দিল। স্নেহা গাড়িতে ওঠা মেঘাকে। স্নেহা মাথা নাড়ল, মেঘার কাঁধে হাত রেখে আস্তে আস্তে তাকে তুলে ধরল। মেঘার পা যেন স্থির হচ্ছে না, ভারসাম্য হারাচ্ছে বারবার। স্নেহা শক্ত করে তাকে ধরে গাড়ির ভেতর বসালো। মেঘা তখনও কাঁদছে, কোনো শব্দ করতে পারছে না, কেবল অনবরত শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার চোখ দুটো বন্ধ, কিন্তু কান্নার ধারা থামছে না। স্নেহা তার কপালে হাত রাখল, তারপর চুলে বিলি কাটতে লাগলো। আমি এখানে আছি, ভয় পেও না। মেঘা কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট কাঁপছে, গলার স্বর আটকে যাচ্ছে। তারপর ধীরে ধীরে মাথাটা স্নেহার কাঁধে এলিয়ে দিল। রাতের নিস্তব্ধতার মধ্যে গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন আর মেঘার কান্নার শব্দ যেন হৃদয়ে ছুরির মতো বিঁধছে। স্নেহা আদির দিকে তাকিয়ে বলে, শুন আদি, আরহামকে কিছু বলিস না, এখন একটু বুঝবে। আদি গম্ভীর মুখে গাড়ি চালিয়ে যেতে লাগলো। বাইরে চাঁদের ম্লান আলো, রাস্তায় নিস্তব্ধতা, আর গাড়ির ভেতরে এক চাপা শূন্যতা, যেন সবকিছু থমকে গেছে। একদিকে স্নেহা মেঘাকে আগলে রেখেছে, অন্যদিকে আদি গাড়ির গতি বাড়াচ্ছে। খাবার শেষে আদি আর স্নেহা বেরিয়ে যায়। কোন কিছু লাগলে আমাকে ফোন করবে, স্নেহা বলে। ঠিক আছে। মেঘা দরজা লাগিয়ে সোফায় গা এলিয়ে দিল, কিন্তু কোথাও যেন অস্থিরতা কাজ করছে। বুকের ভেতর কেমন শূন্যতা অনুভব হচ্ছে, একটা অজানা অস্বস্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। কেন যেন ভালো লাগছে না। সে কিছুক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করল, যেন মনের অস্থিরতাকে সামলাতে পারবে। কিন্তু না, কিছুতেই সেই অনুভূতিটা যাচ্ছে না। অবশেষে সে সোফায় গিয়ে বসল, ফোনটা হাতে নিল। আঙুলের স্পর্শে স্ক্রিন জ্বলজ্বল করে উঠল। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ফটো গ্যালারিতে গেল। কিছু ছবির মধ্যে স্ক্রুল করতে করতে হঠাৎ থমকে গেল। আরহামের ছবি। কতদিন দেখেনি তাকে। ছবির দিকে তাকিয়ে থেকে মেঘার মনে হতে লাগলো যেন আরহামের চোখ দুটো ঠিক এখনই তার দিকে তাকিয়ে আছে। গলার কাছে একটা দলা পাকানো অনুভূতি হলো। সে দ্রুত উঠে পড়ল। মনে হলো এই আবদ্ধ ঘরটা যেন তাকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। একটা মুক্ত বাতাস দরকার, একটা নির্জন জায়গা দরকার, যেখানে সে নিজের মনের সঙ্গে কথা বলতে পারবে। মেঘা কোটটা পরে দরজা খুলে বেরিয়ে এল। হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগতেই একটা শিহরণ খেলে গেল।
স্নেহা তাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল, লরেন্স অ্যাভিনিউ ব্রিজ। জায়গাটা মেঘার খুব পছন্দ হয়েছিল। কয়েক মিনিট পর সে ব্রিজে পৌঁছে গেল। ব্রিজের উপর থেকে শহরের আলো ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছিল। বাতাসটা এখানে আরও একটু বেশি তীব্র। দুপাশে গাড়ির হেডলাইটের ঝলকানি, দূরে কোনো একটা নৌকার হালকা আলো, সব মিলিয়ে একটা নস্টালজিক আবহ। মেঘা ধীরে ধীরে রেলিং ধরে দাঁড়ালো। নিচে তাকিয়ে নদীর পানির গাঢ় নীলাভ ছায়া দেখতে পেল। বাতাসের সাথে পানির আলতো ঢেউ খেলা করছে। তার মনে পড়ল স্নেহা বলেছিল, যখন খুব অস্থির লাগবে এখানে চলে আসবে। জায়গাটা মনে প্রশান্তি এনে দেবে। সেই কথাগুলোই যেন আজ সত্যি হলো। তার হাতের আঙুল ধীরে ধীরে শক্ত হলো রেলিংয়ের উপর। আরহামের কথা মনে পড়তেই চোখ বন্ধ করল মেঘা। মনে হলো যেন পাশে দাঁড়িয়ে আছে আরহাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। শহরের বাতাসে এক ধরনের বিষণ্ণতা মিশে আছে, যেন প্রকৃতি আজ কোনো এক হারানো গল্পের সাক্ষী হতে চলেছে। আরহাম অন্যমনস্কভাবে হাঁটছে লরেন্স অ্যাভিনিউ ব্রিজের দিকে। চারপাশে ব্যস্ত নগর জীবন, গাড়ির হেডলাইটের আলো, পথচারীদের কোলাহল, কিন্তু তার মনে সবকিছু যেন অস্পষ্ট। আজ তার মনে অদ্ভুত এক অস্থিরতা। ব্রিজের মাঝামাঝি এসে হঠাৎ থমকে দাঁড়ায় আরহাম। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হয়। সামনে দাঁড়িয়ে আছে মেঘা। সে কি কল্পনা দেখছে নাকি এটাই বাস্তব? এতদিন পর, এত অপেক্ষার পর সত্যি কি মেঘা তার সামনে? তার অস্তিত্বের এক টুকরো আজ ঠিক তার সামনে। মেঘা থমকে গেছে। তার চোখ বিস্ময়ে ভরে ওঠে। যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, সবকিছু ম্লান হয়ে গেছে কেবল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ছাড়া। তারা দুজন ছাড়া যেন পৃথিবীতে আর কেউ নেই। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে মেঘার। ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। যেন তার হৃদয় একবারেই বোবা হয়ে গেছে, অনুভূতির ভারে থমকে গেছে তার অস্তিত্ব। আরহাম আর অপেক্ষা করে না। সে এক মুহূর্তও দেরি না করে ছুটে যায় মেঘার দিকে। তার হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘা চমকে ওঠে। সে ভাবতে পারেনি যে আরহাম এভাবে আচমকা তাকে জড়িয়ে ধরবে। কিন্তু পরক্ষণেই যেন সমস্ত দ্বিধা ভুলে গিয়ে সেও শক্ত করে জড়িয়ে ধরে আরহামকে। দুজনেই কাঁদছে। একে অপরের স্পর্শে নিজেদের সমস্ত যন্ত্রণা, দীর্ঘ অপেক্ষার দুঃখ, অভিমান গলে গলে পড়ছে। আরহামের কণ্ঠ কাঁপছে, গলা ভারী হয়ে এসেছে। কেন হারিয়ে গেলে? মেঘা নাক টেনে বলল, আপনিই তো বলেছিলেন চলে যেতে। তুমি জানো না প্রতিটা দিন তোমার অপেক্ষায় কেটেছে আমার। আমি হারিয়ে গিয়েছিলাম মেঘা, তোমার অভাবে আমি অন্ধকারে ডুবে গিয়েছিলাম। মেঘা কিছু বলে না, শুধু শক্ত করে ওর শার্টটা চেপে ধরে। তার সমস্ত অভিমান, কষ্ট, দীর্ঘ অপেক্ষা যেন এই মুহূর্তে গলে যেতে শুরু করেছে। আরহাম মেঘার গালে হাত রেখে বলে, একবার যখন ভালোবেসে ফেলেছি তবে আর তোমাকে ছাড়ছি না। হঠাৎ আরহামের কোটের টান পড়ে। সে ধীরে ধীরে পিছনে তাকায়। একটি ছোট্ট মেয়ে, হাতে একটি লাল গোলাপ। সে হেসে ফুলটি বাড়িয়ে দেয় আরহামের দিকে। আরহাম কিছুটা অবাক হয়ে ফুলটি নেয়। মেয়েটা ফুল দিয়ে দৌড়ে চলে যায়। আরহাম মেঘার দিকে ফিরে তাকায়। তার ঠোঁটে হালকা হাসি। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে মেঘার সামনে। মাই ব্লুসম, ইউ আর মাই ব্লুসম। মেঘা কেঁদে ফেলে। সে হাত বাড়িয়ে দেয়, ধীরে ধীরে গোলাপটি নিয়ে নেয়। তার আঙুলের স্পর্শে আরহামের হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আরহাম উঠে দাঁড়ায়, মেঘার চোখের জল মুছে দেয়। এরপর খুব যত্ন নিয়ে তার কপালে গভীর চুম্বন করে। মেঘা চোখ বন্ধ করে। এটা আরহামের প্রথম ভালোবাসার পরশ, তার হৃদয়ের সবচেয়ে গাঢ় অনুভূতির বহিঃপ্রকাশ। এরপর আরহাম মেঘার নাকের সঙ্গে নিজের নাক ঘষে দেয়। মেঘা এক ঝলক হাসে। তার চোখে আজ আর কোনো কষ্ট নেই, নেই কোনো অভিমান। মেঘা মাথা গুজে দেয় আরহামের বুকে। সন্ধ্যার আলো ঝলমল করছে, বাতাসে এক অনির্বচনীয় আবেশ। ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা দুইটি আত্মা আজ নতুন করে এক হয়েছে। ভালোবাসার এক নীরব প্রতিজ্ঞায় বাধা পড়েছে তারা। জ্যাক আজ প্রচণ্ড রেগে আছে। তার ছোট্ট মুখটা ফুলে আছে অভিমানে। রেইনকে কেন নিয়ে যাওয়া হলো সেটাই সে বুঝতে পারছে না। হাত দুটো শক্ত করে গুটিয়ে রেখেছে, যেন কোনোভাবেই কাউকে কাছে ঘেঁষতে দেবে না। তার অভিমান, তার রাগ, সব যেন ছোট্ট শরীরের মধ্যে আগ্নেয়গিরির মতো ফুটছে। তোমরা রেইনকে কেন নিয়ে গেছো? আমি আরহামকে বলবো, সে তোমাদের পুলিশে দিয়ে দেবে। পাশে দাঁড়িয়ে থাকা আদি আর রায়ান মুখ চাওয়াচাওয়ি করল। এই রায়ান, বল্টুকে ধর, আজকে ওকে ড্রেনে ফেলে আসব। আদি কথাটা বলতেই সবার হাসির রোল পড়ে গেল। কিন্তু জ্যাক তাতেও নরম হলো না। তার ছোট্ট মুখটি তেমনই গম্ভীর। তার রাগের সামনে যেন সবাই পরাজিত। ঠিক তখনই সিঁড়ির ওপর ধীর পায়ে নিচে নামতে দেখা গেল আরহামকে। ধীর পায়ে সে নিচে নেমে এল। সোফার দিকে এগিয়ে গিয়ে সে বসে পড়ল। মেঘা ইতোমধ্যে নাস্তার ট্রে এনে কাচের টেবিলে রেখেছে, কিন্তু এখন যেন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে। সবাই চুপচাপ বসে আছে, যেন সবাই অপেক্ষা করছে কখন আরহাম কিছু বলবে। আরহাম ভ্রুকুচকে তাকিয়ে রইল একে একে সবার দিকে। তোরা এভাবে চুপ করে আছিস কেন? আদি এক মুহূর্ত থেমে গেল।
এরপর সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বলল, তুই রাগ করিস না আরহাম। আরহাম হালকা হাসল। তোরা আমার বন্ধু। আমি জানি তোরা সবসময় আমার ভালোর জন্যই করবি। আর মেঘার যাওয়ার পরেই আমি ওর অস্তিত্ব অনুভব করতে পেরেছি। আরহাম মেঘার দিকে তাকিয়ে বলল। জ্যাক আরহামের কাছে এসে বলল, আরহাম ওদের পুলিশের কাছে দিয়ে আসো। আদি জ্যাককে খুলে তুলে নিয়ে বলল, আয় তোকে দিয়ে আসি। তাদের কাণ্ড দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। ঘরজুড়ে হাসির রোল পড়ে যায়। রাতের আকাশ তারার আলোয় ঝলমল করছে। হালকা বাতাস বইছে আর চাঁদের নরম আলো জানালার কাচ ভেদ করে ব্যালকনির মেঝেতে ছড়িয়ে পড়ছে। ব্যালকনির দুলনায় বসে আছে আরহাম আর মেঘা। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরের কোনো গাড়ির হালকা আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে। স্নেহা ওরা একটু আগেই চলে গেছে। মেঘা ধীরে ধীরে আরহামের কাঁধে মাথা রাখে। আরহাম তার নরম চুলে হাত বুলিয়ে দেয়। যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে সে। মেঘা এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে ফিসফিস করে বলে, আচ্ছা আপনি আমাকে দেখে কেন এত রেগে যেতেন? আরহাম চুপ করে থাকে। কিভাবে বলবে সে? যদি সত্যিটা বললে মেঘা তার কাছ থেকে সরে যায়। কিন্তু মেঘা তো একদিন না একদিন জানতে পারবেই। মেঘা চোখ তুলে তাকায় তার দিকে। এক দীর্ঘশ্বাস ফেলে আরহাম মেঘার হাত ধরে, চলো তোমাকে কিছু দেখাই। মেঘা অবাক হয় কিন্তু কিছু না বলে তার হাতের নরম উষ্ণতা অনুভব করতে করতে চুপচাপ তার পিছু নেয়। আরহাম তাকে নিয়ে করিডোরের এক নকশা করা দরজার সামনে দাঁড়ায়। আরহাম পকেট থেকে একটা চাবি বের করে লক খুলে। দরজার পাল্লা খুলতেই ঘরের ভেতরকার আবছা আলোয় কিছু ঝলসে ওঠে। মেঘা ধীরে ধীরে ঘরে ঢোকে আর ঢুকতেই তার দৃষ্টি আটকে যায় বিছানার ওপরে রাখা একটা বড় ছবির ফ্রেমে। মেঘা চমকে ওঠে। তার দৃষ্টি স্থির হয়ে যায় ছবির উপর। ছবিটাতে হাসি খুশি এক তরুণ। সে অবিশ্বাসের দৃষ্টিতে ঘুরে তাকায় আরহামের দিকে। আপনি উনার ভাই? আরহাম মাথা ঝাঁকায়। ফ্ল্যাশব্যাক। রেহানা চৌধুরী ও কামাল চৌধুরী কানাডায় বসবাস করতেন। তাদের দুই ছেলে, আবরার ও আরহাম। সুখী পরিবারটিতে হঠাৎই দুঃসংবাদ নেমে আসে। আরহামের দাদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মায়ের অসুস্থতার খবর পেয়ে কামাল চৌধুরী ও রেহানা চৌধুরী তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন। ছেলেরা কানাডাতেই থেকে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন পরই আরহামের দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের চলে যাওয়া কামাল চৌধুরীর হৃদয় গভীর শূন্যতা তৈরি করে। তিনি আর কানাডায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন না। দেশের মাটিতেই থেকে যাওয়ার মনস্থির করেন। কলেজের বিশাল সবুজ মাঠ এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছে। চারদিকে দর্শকদের গুঞ্জন, করতালির শব্দ আর খেলোয়াড়দের জুতোর ঘষাঘষি মিলিয়ে এক জমজমাট পরিবেশ। মাঠের চারপাশে সাদা বাউন্ডারি লাইন টেনে নির্দিষ্ট করা হয়েছে খেলার জায়গা। আর সেই বাউন্ডারির মাঝে দাঁড়িয়ে আছে দুই দল, প্রতিযোগিতার মুখোমুখি। আরহাম, আদি আর রায়ান আজকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের টিম কলেজের অন্যতম সেরা দলগুলোর একটি, কিন্তু আজকের প্রতিপক্ষও কম নয়। প্রতিপক্ষ দলের লিডার রিক পেশিবহুল শরীর আর চোখে এক ধরনের বিদ্রূপের হাসি লেগে আছে। খেলাধুলার চেয়েও তার কাছে প্রতিপক্ষকে অপমান করা যেন বেশি গুরুত্বপূর্ণ। রিক একপাশ থেকে হেঁটে এসে একরকম উপহাসের ভঙ্গিতে আরহামের দিকে তাকিয়ে মিডল ফিঙ্গার তুলে দেখায়। মুহূর্তের মধ্যে আদি রেগে যায়, চোখে আগুন জ্বলে ওঠে তার। সে রিকের দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ঠিক তখনই আরহাম তার কাঁধ চেপে ধরে থামিয়ে দেয়। ওসব পাত্তা দেওয়ার দরকার নেই, শান্ত গলায় বলে আরহাম। রিক আরও জোরে হেসে ওঠে, যেন প্রতিপক্ষের মেজাজ খারাপ করাটাই তার উদ্দেশ্য ছিল। কি রে, ভয় পেয়ে গেলি? আদি দাঁতে দাঁত চেপে বলল, খেলা শুরু হোক, দেখিয়ে দেবকে ভয় পায়। রেফারির বাঁশির শব্দে খেলা শুরু হয়। প্রথমেই বল দখলে নেয় রিকের দল। রিক বল হাতে নিয়ে দ্রুত ছুটতে শুরু করে আর তার দল সঙ্গ দেয়। কিন্তু রায়ান, তাদের দলের দ্রুততম খেলোয়াড়, চোখের পলকে রিকের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়। রিক চতুরতার সঙ্গে বল পাশ কাটিয়ে দেয় তার এক সতীর্থকে। কিন্তু আরহাম তখনই লাফ দিয়ে বল ছিনিয়ে নেয় এবং নিখুঁতভাবে আদিকে পাস দেয়। গুড পাস বলে ওঠে আদি, তারপর বডি ব্যালেন্স ঠিক রেখে বল নিয়ে সামনে ছুটে যায়। বিপক্ষ দলের একজন খেলোয়াড় তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আদি এক সুন্দর মুভ দিয়ে তাকে পাশ কাটিয়ে দেয়। সামনে শুধু রিক আর তার একজন ডিফেন্ডার। রায়ান, বল ধর বলে আদি আর বল ছুড়ে দেয় রায়ানের দিকে। রায়ান এক মুহূর্তের জন্যও সময় নষ্ট না করে বাস্কেটের দিকে ছুড়ে দেয় বল। বলটা বাস্কেটে পড়ে আর চারপাশ থেকে উল্লাসধ্বনি উঠে যায়। রিক দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে থাকে আর আরহাম, আদি ও রায়ান একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আনন্দ প্রকাশ করে। প্রথম পয়েন্ট পাওয়ার পর আরহাম, আদি আর রায়ানের দল আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বিপক্ষ দলও সহজে হার মানবে না। রিক এবার আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। তার চোখে আগুন, যেন প্রতিশোধ নিতে চায়। শুধু একটা পয়েন্ট? বেশি খুশি হও না, রিক ঠোঁট বাঁকিয়ে বলল। রেফারি বাঁশি বাজায়, খেলা আবার শুরু হয়। রিকের দল এবার আরও শক্তভাবে খেলা শুরু করে। তাদের স্ট্রাইকার সোজা দৌড়ে এসে বল তুলে নেয়।
এবার আদি সামনে গিয়ে আটকানোর চেষ্টা করে কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় কৌশলে তাকে পাশ কাটিয়ে চলে যায়। আরহাম এক লাফে এসে বল ব্লক করার চেষ্টা করে কিন্তু রিক চতুরতার সঙ্গে বল ধরে নেয়। সে চোখের পলকে লাফিয়ে বল বাস্কেটের দিকে ছুড়ে দেয়। থার্ড বল রিংয়ে লেগে পড়ে যায়। না, রিক হতাশ হয়ে মাটিতে লাথি দেয়। রায়ান বল রিবাউন্ড করে নিয়ে নেয় এবং মুহূর্তের মধ্যে আদিকে পাস দেয়। আদি এবার পুরো গতিতে ছুটতে শুরু করে। রিক তার পেছনে, চোখে মুখে রাগ। তুই পারবি না, রিক হুঙ্কার দেয়। কিন্তু আদি পাত্তা দেয় না। এক নিখুঁত ফেক মুভ দিয়ে সে রিককে বিভ্রান্ত করে, তারপর বল ছুড়ে দেয় বাস্কেটের দিকে। আরেকটি গোল, স্কোর 2-0। চারপাশ থেকে উল্লাসের গর্জন ওঠে আর রিকের মুখ কঠিন হয়ে যায়। তার দল চাপের মুখে পড়ে গেছে কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। এখনই শেষ হয়নি। সে দাঁতে দাঁত চেপে বলে। বল আরহামের হাতে আসে। সে দক্ষতায় ড্রিবল করতে থাকে, প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে এগিয়ে যেতে চায়। কিন্তু হঠাৎই রিক পেছনে থেকে এসে জোরে ধাক্কা দেয়। আরহাম ভারসাম্য হারিয়ে পড়ে যায় কিন্তু দ্রুতই উঠে দাঁড়িয়ে নেয়। চোখে ধৈর্যের ছাপ থাকলেও ভেতরে আগুন জ্বলছে। সে কোনো প্রতিবাদ না করে খেলা চালিয়ে যায়। খেলা চলতে থাকে, আরহাম পুরো গতিতে ছুটতে শুরু করে। তারপর বল ছুড়ে দেয় বাস্কেটের দিকে। অবশেষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর আরহামের দল জয়লাভ করে। খেলা শেষ হতেই আরহাম সোজা রিকের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে চ্যালেঞ্জের ঝিলিক। পারবি না বলে ধাক্কা দিবি? রিক ভ্রু কুঁচকে বলে, মুখ সামলে কথা বল। আরহাম শান্ত গলায় বলে, লাস্ট চান্স দিচ্ছি, আমার সাথে লাগতে আসবি না। রিকের চোয়াল শক্ত হয়ে যায়। সে ঠান্ডা দৃষ্টিতে আরহামের দিকে তাকায়, তারপর হঠাৎই কোনো সতর্ক ছাড়াই নিজের মাথা দিয়ে আরহামের কপালে প্রচণ্ড জোরে আঘাত করে। আরহাম কিছুটা পেছনে হেলে পড়ে সামলে নেয় নিজেকে। পর মুহূর্তেই সে সামনে ঝাঁপিয়ে পড়ে রিকের নাকে ঘুষি মারে। রিক ছিটকে পড়ে যায় মাটিতে কিন্তু তৎক্ষণাৎ উঠে পড়ে। এরপরই দুই দলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। কেউ আর খেলার নিয়মের কথা মনে রাখছে না। দুই দলের খেলোয়াড়রা একে অপরের দিকে তেড়ে আসে। মাঠে ধাক্কাধাক্কি, চিৎকার, হাতাহাতি শুরু হয়ে যায়। দর্শকরা হতবাক হয়ে যায়, কেউ কেউ চিৎকার করে থামানোর চেষ্টা করে। রেফারি, কোচ আর কয়েকজন সিনিয়র খেলোয়াড় এসে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত দুই দলকে আলাদা করা হয়। আরহাম ক্লান্ত ভঙ্গিতে দরজা ঠেলে ভিতরে ঢোকে। তার শরীরের প্রতিটি অংশ যেন ব্যথায় অবশ হয়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সে হলরুমের একপাশে রাখা সোফায় ধপ করে বসে পড়ে। গভীর নিঃশ্বাস ছাড়ে, মাথাটা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। হলরুমের ঠিক মাঝখানের সোফায় বসেছিল আবরার। ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল সে, কিন্তু আরহামের প্রবেশে দৃষ্টি সরিয়ে নেয়। চোখ সরতেই সে থমকে যায়। আরহামের কপালের বা পাশ লাল হয়ে আছে, যেন সেখানে আঘাত লেগেছে। তার ডান গালটা বেশ ফুলে উঠেছে আর নিচের ঠোঁটের একপাশ কেটে গিয়ে রক্ত জমাট বেঁধেছে। মুখটা একেবারে বিধ্বস্ত দেখাচ্ছে। আবরারের কপালে ভাঁজ পড়ে গলার স্বর দৃঢ় হয়ে ওঠে। মুখের এই অবস্থা কেন? আরহাম কিছুক্ষণ চুপ থাকে। তারপর নির্লিপ্ততা ভঙ্গিতে বলে, কিছু হয়নি। আবরার তাকে অবিশ্বাসের চোখে তাকিয়ে দেখে। আরহামের চোখের ভাষা বলে দিচ্ছে সে কিছু লুকাচ্ছে। তবে আবরার জোরাজুরি করে না। সে জানে আরহাম সহজে কিছু বলবে না। তবে তাকে কিছু বলতেই হবে না, আবরার ঠিকই আদির কাছ থেকে সব জেনে নেবে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবরার স্বাভাবিক কণ্ঠে বলে, কাল রাতে ফ্লাইট। এখনো সময় আছে, তুই যাবি? আরহাম মাথা নাড়িয়ে ধীরস্বরে বলে, না। আবরার কিছুক্ষণ নীরবে তাকে দেখে, তারপর গম্ভীর গলায় বলে, আচ্ছা, একা থাকিস না? রায়ান আর আদি ওদের নিয়ে থাকবি? আরহাম কোনো উত্তর দেয় না। শুধু একবার মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়, তারপর আবার চুপ হয়ে যায়। পুকুরপাড়ের বাতাসে আজ একটু গ্রীষ্মের আমেজ। পাতা ঝরার শব্দের সাথে সাথে কচি আমের গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। মিহি, স্নিগ্ধা আর নোভা পুকুরের ধারে এসেছে আম পাড়তে। মিহির বাবা ওকে আদর করে মেঘা বলে ডাকেন, কিন্তু সবার কাছে সে মিহি। গ্রামের এই খোলামেলা পরিবেশ, ছায়া ঢাকা পুকুরপাড় আর তালগাছের শাড়ি তার খুব প্রিয়। নোভা আর মিহি সমবয়সী আর স্নিগ্ধা একটু ছোট। আজ তারা মনের আনন্দে আম পাড়ার মিশনে নেমেছে। ওই ডালটার আমগুলো দারুণ পেকেছে, ওইগুলো পারি চল, মিহি উৎসাহে বলে ওঠে। নোভা ছোট একটা ঢিল ছুঁড়ে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। মিহি নিজেও একটা ছোট কাঠি হাতে নিয়ে চেষ্টা করে, কিন্তু আমের গায়ে গিয়ে পড়লেও সেটা পড়ে না। এত কষ্ট করার দরকার নেই, আমি গাছে উঠছি বলে স্নিগ্ধা খ্যাপাটে হাসি দেয়। সে যখনই গাছে উঠতে উদ্যত হয় তখনই এক পুরুষ কণ্ঠে ডাক আসে, কিরে মিহি, এখানে কি করছিস? মিহি চমকে পিছনে ফিরে তাকায়। সামনে রিহান দাঁড়িয়ে, তার পাশে এক অচেনা যুবক। ছেলেটির গায়ে হালকা ধূসর রঙের জ্যাকেট, তার নিচে ডেনিম প্যান্ট। বা হাতে ট্যাটু, ডানা মেলা প্রজাপতি, যার মাঝখানে এই অক্ষর। আহ রিহান ভাইয়া, তুমি তো অনেক দিন পর আসলে। এই কাকু কোথা থেকে ধরে আনলে? স্নিগ্ধা মজা করে বলে। রিহান বলে, আবরার আমার বন্ধু। বিদেশ থেকে এসেছে কিছুদিনের জন্য, ভাবলাম গ্রামটা ঘুরিয়ে দেখাই।
আবরার বিড়বিড় করে বলে মিহি। আবরারের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি খেলে যায়, যেন কিছু বলতে চায় কিন্তু চেপে রাখছে। রিহান বলে, আচ্ছা তোরা এখানে কি করছিস? আম পাড়ছিলাম। স্নিগ্ধা উত্তর দেয়, তাহলে চল আমি সাহায্য করি। বলে রিহান হাত গুটিয়ে এগিয়ে আসে। রিহান ওদের জন্য আম পেড়ে দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই মিহি আর সেখানে থাকে না। ওরা একসঙ্গে ফিরে আসে। ভোরের আকাশ রং বদলাচ্ছে, আকাশের কোণে কোণে হালকা আলো ছড়িয়ে পড়ছে। বাতাসে এক ধরনের স্নিগ্ধতা। মিহি ধীরে ধীরে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটছে। এ সময়টাতে সবকিছুই বেশ শান্ত। পাখিরা ধীরে ধীরে ডাকছে, গাছের পাতায় সূর্যের আলো পড়ে চিকচিক করছে। মিহি, পেছনে থেকে কেউ ডাকল। মিহি হঠাৎ চমকে তাকায়। আপনি এখানে? তার কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। আবরার একটু হাসল, হাঁটতে বের হয়েছিলাম। বাবিনী তোমার সাথে দেখা হয়ে যাবে। ওহ। মিহি মাথা নাড়ল। আবরার হালকা হেসে তার পাশে হাঁটা শুরু করল। মিহি বুঝতে পারল এই মুহূর্তটা যেন একটু অন্যরকম। চলেন আপনাকে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই। আবরার কিছু বলল না, শুধু মিহির পাশে পাশে হাঁটতে থাকল। মিহি তাকে গ্রামের সরু পথ, পুরনো বটগাছ, ছোট্ট বিলের ধারে নিয়ে গেল। তারা দুজন ধীরে ধীরে হাঁটছিল, বাতাসে তাদের পোশাক উড়ছিল, চারপাশের প্রকৃতি যেন নীরব সাক্ষী। মিহি মিহি থমকে দাঁড়ায়, পেছনে ফিরে তাকায়। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ক্লিক শোনা যায়। আবরার একটু হেসে বলে, মুহূর্তগুলো ধরে রাখা উচিত, বিশেষ করে এমন সুন্দর সময়। ঠিক তখনই নোভা চলে আসে। কিরে মিহি, বাড়ি যাবি না? হ্যাঁ যাব, চল। মিহি নোভার সাথে হাঁটতে শুরু করে। আবরার স্থির হয়ে তাকিয়ে থাকে, যেন মিহির প্রতিটি মুহূর্ত তার মনে গেঁথে যাচ্ছে। নোভা একটু মুচকি হেসে আবরারের দিকে তাকায়। পছন্দ হয়েছে? তার কণ্ঠে কৌতুকের আভাস। আবরার একটু চমকে যায়। মানে? নোভা স্মিত হাসে, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি। তবে কল করবেন না, শুধু মেসেজ দিবেন। আর হ্যাঁ, সাবধান থাকবেন, ওর বাবা কিন্তু বেশ কঠোর মানুষ। এই বলে নোভা দ্রুত চলে যায়। আবরার কিছু বোঝার আগেই তার হাতে একটা কাগজ। সে বুঝতেই পারে না এটা মিহির নাম্বার না, বরং নোভা তার নাম্বার দিয়েছে। মিহি বাড়িতে ঢুকতেই তার বাবা তাকে ডেকে ওঠে, মেঘা। মিহি পেছনে তাকায়। তার বাবার কণ্ঠে কঠোরতার ছাপ স্পষ্ট। গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, কালকেই হোস্টেলে যাবে। মিহির মন খারাপ হয়ে যায়। সে এসেছে কেবল কয়েক দিন হলো, আর এখনই চলে যেতে হবে। সে কিছু বলতে চাইল, কিন্তু জানে কিছু বলেও লাভ নেই। কয়েকদিন পর আবরারও চলে যায় কানাডায়। কানাডার আসার 2 সপ্তাহ পর। রাত তখন প্রায় 2টো ছুঁই ছুঁই। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। আরহাম তখন গভীর ঘুমে ছিল। হঠাৎ ফোনের তীক্ষ্ণ রিংটোন তার ঘুম ভেঙে দেয়। চোখ কচলাতে কচলাতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে লিও ফোন দিয়েছে, আবরারের বন্ধু। এত রাতে লিও ফোন দিল কেন? আরহাম দ্রুত ফোন রিসিভ করে। আরহাম, হসপিটালে আয়। লিওর কণ্ঠস্বরে এক ধরনের ভীতির সুর ছিল, যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না যা ঘটেছে। আর বলার মতো কোনো শক্তি ছিল না তার। বলেই ফোন রেখে দেয় লিও। আরহামের বুক ধক করে উঠে। গলায় শুকনো ঢোক গিলে সে দ্রুত উঠে বসে। মাথার মধ্যে হাজারো চিন্তা ভিড় করে আসে। কেন বলল হসপিটালে যেতে? আর কিছু না ভেবে সে দ্রুত আবরারের রুমে ছুটে যায়। দরজা ঠেলে ঢুকতেই দেখে বিছানা খালি। কোনো চিহ্ন নেই আবরারের। ভাইয়া? কিন্তু কোনো সাড়া নেই। আর দেরি না করে দ্রুত চাবি হাতে নেয় আর গাড়ি নিয়ে ছুটে যায় হসপিটালের উদ্দেশ্যে। রাতের শহর যেন আরো ভয়ানক লাগছিল। চারপাশে ধূসর আলো ছড়িয়ে আছে, আরহামের মনে হচ্ছিল কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে। সে যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে লিওকে। তার চেহারায় অদ্ভুত শূন্যতা। চোখ দুটো লালচে হয়ে আছে। মনে হচ্ছে বহুক্ষণ ধরে কান্না চেপে রেখেছে। আরহাম দৌড়ে যায় লিওর কাছে। কি হয়েছে ভাইয়ার? কোথায় সে? লিও কোনো উত্তর দেয় না, শুধু তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে 2জন লোক বেরিয়ে আসে। তাদের মাঝে একটি স্ট্রেচারে কিছু ঢাকা ছিল সাদা কাপড়ে। আরহামের বুক কেঁপে উঠে। তার পা যেন আর এগোতে চায় না। হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। সে ধীরে ধীরে স্ট্রেচারের কাছে এগিয়ে যায়। হাত বাড়িয়ে কাপড়টা সরাতেই বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। সামনে তার ভাই আবরার, কিন্তু নিথর প্রাণহীন। একবার, দুবার, 3বার তার মন বারবার বলে উঠছিল, না, এটা হতে পারে না। ভাই! আরহাম কাপা কাপা কণ্ঠে ডাক দেয়, যেন এই ডাক তাকে ফিরিয়ে আনবে। কিন্তু আবরার কোনো সাড়া দেয় না। কি করে দেবে? সে তো আর এই দুনিয়াতেই নেই। আরহাম ধপ করে স্ট্রেচারের পাশে বসে পড়ে। দুহাতে জড়িয়ে ধরে তার বড় ভাইকে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে মাথা রাখে আবরারের বুকে। ভাইয়া, প্লিজ চোখ খুলো। প্লিজ আমাকে ফেলে চলে যেতে পারো না। তুমি তো বলেছিলে আমি যাই করি তুমি সব সময় আমার পাশে থাকবে। তাহলে এখন কেন নেই? লিও ধীরে এসে তার কাঁধে হাত রাখে।
আরহাম, শক্ত থাক ভাই। আরহাম তার দিকে তাকায় না, কেবল আবরারকে শক্ত করে ধরে রাখে যেন তার উষ্ণতা ফিরিয়ে আনতে পারবে। যেন সে এইভাবে ভাইকে ধরে রাখলে সময় পিছিয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এত নিষ্ঠুর, সময় কাউকে সুযোগ দেয় না। চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের নিথর শরীরের ওপর। এখন কে আমাকে শাসন করবে? কে বলবে আরহাম এটা করিস না? কে হবে আমার ছায়া? কে দেখবে আমাকে? মমকে কি জবাব দিব? চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। শুধু হাসপাতালের হিমশীতল বাতাসে একটা কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়। রুমের ভেতরে নীরবতা নেমে এসেছে। জানালার পর্দা বাতাসে উড়ছে। দেয়ালে টাঙানো ঘড়ির টিকটিক শব্দ যেন শূন্যতাকে আরো প্রকট করে তুলছে। আরহাম বিছানায় বসে আছে, হাতে আবরারের ফোন। স্ক্রিন অন করতেই ওয়ালপেপারে ভেসে উঠল এক পরিচিত মুখ, মিহি। আরহাম এক মুহূর্ত চেয়ে থাকে ছবিটার দিকে। আবরার মিহির কথা বলেছে ওকে। মেসেজ ওপেন করে দেখে 1 সপ্তাহ আগে আবরার আর মিহির মধ্যে শেষ কথা হয়েছিল। তারপর আর কোনো কথা হয়নি। আরহামের চোখের সামনে চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। লিও বলেছে আবরার ড্রাঙ্ক অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আরহামের বুকের মাঝে আগুন জ্বলে ওঠে। চোয়াল শক্ত হয়ে যায়। হাতের রগ ফুলে ওঠে। মিহি, এই নামটাই যেন বারবার মাথায় ঘুরতে থাকে। মিহির জন্যই কি আবরার এভাবে নিজেকে শেষ করল? আর দেরি করে না সে। চোখে জমে থাকা জল মুছে ফেলে। এরপরই নিজের ভেতরে যেন এক নতুন সিদ্ধান্ত জন্ম নেয়। বর্তমান। মেঘা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে আরহামের দিকে। তার চোখে যেন অবিশ্বাসের ছায়া। কিন্তু আমি তো উনার সাথে কোন রিলেশনশিপে জড়াইনি, মেঘা বলে। আরহাম ভ্রুকুচকে তাকায় তার দিকে। তাহলে কে করেছে? মেঘা কিছুক্ষণ চুপ থেকে ভাবতে থাকে। তারপর হঠাৎ তার মনে পড়ে নোভার কথা। সে তো আগেও এমন কিছু করার সাহস দেখিয়েছে। তার মনে সন্দেহ জাগে আর সে আর এক মুহূর্ত দেরি না করে নোভাকে ফোন দেয়। নোভার কথাগুলো শুনে আরহামের চোখ বিস্ফারিত হয়ে যায়। কানাডায় যাওয়ার 1 সপ্তাহ পরই আবরার বুঝতে পারে যে যাকে সে মিহি ভেবেছিল সে আসলে মিহি নয়। নোভা তার ভুল স্বীকার করেছে আর আবরার তাকে 1 মুহূর্ত দেরি না করে তার জীবন থেকে বের করে দিয়েছে। আরহাম হতবাক হয়ে যায়। এতদিন ধরে সে ভুল ধারণা নিয়ে বেঁচে ছিল। সে মেঘাকে কষ্ট দিয়েছে, অবহেলা করেছে। তার চোখের সামনে ভেসে ওঠে মেঘার কষ্ট পাওয়া চেহারাগুলো। আরহাম মাথা চেপে ধরে বসে পড়ে। মনে হয় যেন সবকিছু ওলট পালট হয়ে গেছে। তার সামনে মেঘা দাঁড়িয়ে আছে। তার চোখের গভীরতা এতদিন উপেক্ষা করেছে সে। এই মেয়েটাকে সে কতবার অবহেলা করেছে, অথচ সে আজও তার সামনেই দাঁড়িয়ে আছে। আরহাম মেঘার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আই অ্যাম সরি মেঘা। আমি তোমাকে ভুল বুঝেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি জানি আমার ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। কিন্তু তবুও আমি চাই তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। মেঘা ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়, আরহামের মুখ স্পর্শ করে। কি করছেন? উঠুন। উঠুন না। আরহাম তাকিয়ে থাকে তার দিকে। মেঘা মৃদু হাসে। এই ভুলের জন্যই তো আমি আপনাকে পেয়েছি, না হলে কি করে পেতাম? এই আরহামকে আমি কি করে পেতাম বলুন? চারপাশে যেন নীরবতার এক কোমল পর্দা নেমে আসে। বাতাসে শুধু ভালোবাসার সুর বয়ে যায়। সকালের প্রথম আলো কাচের জানালা ভেদ করে ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। সূর্যের নরম সোনালি রোদ বিছানার ওপর এসে পড়েছে, যেন দুজন ঘুমন্ত মানুষকে আলতো করে ছুঁয়ে জাগিয়ে দিচ্ছে। ঘর জুড়ে একটা প্রশান্তি, যেন সময় থমকে আছে। মেঘা চোখ মেলতে চাইল, কিন্তু নড়তে গিয়েই বুঝতে পারল সে যেন শক্ত কিছুতে বাঁধা। আরহামের শক্ত হাত জড়িয়ে রেখেছে তাকে। গভীর ঘুমে আচ্ছন্ন আরহামের নিঃশ্বাসের গরম বাতাস তার গালের ওপর পড়ছে। মেঘার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে চোখ তুলে তাকালো আরহামের দিকে। তার চওড়া বুকে মুখ গুজে শুয়ে আছে সে। মেঘা মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মানুষটাকে দেখার একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে তার ভেতর। যেন প্রতিদিন নতুন করে তাকে আবিষ্কার করতে ইচ্ছে করে। আলতো করে সে তার হাত বাড়িয়ে দিল ছুঁয়ে দিল আরহামের তুতনিতে। তার আঙুলের স্পর্শে একটু নড়ল আরহাম, কিন্তু ঘুম ভাঙল না। মেঘা এক পলক তার মুখের দিকে চেয়ে রইল, তারপর সাবধানে আরহামের হাত সরানোর চেষ্টা করল। কিন্তু হাত সরানো যেন একটা যুদ্ধ। আরহাম এত শক্ত করে ধরে রেখেছে তাকে, যেন ছেড়েই দেবে না। শেষ পর্যন্ত মেঘা কৌশলে নিজেকে ছাড়িয়ে নিল। উঠে বসতেই চোখ গেল দেয়ালে টাঙানো ঘড়ির দিকে। ওহ না, 8টা বেজে গেছে। সে দ্রুত উঠে বসতে গিয়ে আবারও থেমে গেল, যেন আরহামের শান্ত ঘুম ভাঙাতে চায় না। কিন্তু সময় তো আর অপেক্ষা করবে না। সে আরহামের কানের কাছে মুখ এনে ধীর স্বরে বলল, উঠুন, দেরি হয়ে যাচ্ছে। অফিসে যাবেন না? আরহাম চোখের পাতাগুলো কাঁপিয়ে একটুখানি ফাঁক করল, যেন জেগে থেকেও জেগে নেই। গলা ঘুমে ভারী ঢুলু ঢুলু স্বরে বলল, আর 5 মিনিট। মেঘা হালকা হেসে বলল, 5 মিনিট মানেই আধা ঘন্টা। আরহাম এবার সত্যিই চোখ খুলল, এক ঝলক তাকিয়ে রইল মেঘার দিকে। যেন ঘুমের মাঝেও তার মেঘার চেহারা দেখা চাই। তারপর আবার চোখ বুজে ফেলল। এত সকালে কেন ডাকছ মেঘা?
সকাল 8টা কোনো সকাল না, বরং দেরি উঠুন আর নয় আলসেমি। এবার আরহাম সত্যিই চমকে উঠল। সে দ্রুত উঠে বসল, হাত দিয়ে চোখ মুছে একবার চুলের ভেতরে হাত চালিয়ে নিল। মেঘা ততক্ষণে নেমে গেছে নিচে। কিচেনে ঢুকে তাড়াহুড়ো করে ব্রেড টোস্ট করতে লাগলো, সঙ্গে ফ্রেশ ফলের জুস। আজ আরহামের অফিসের গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাকে দেরি করা চলবে না। সে প্লেটে 2টো স্যান্ডউইচ রেখে পাশে এক গ্লাস জুস রাখল। এমন সময় আরহাম নেমে এলো, ফর্মাল শার্ট প্যান্ট পরে, চুল আঁচড়ানো, কিন্তু চোখে এখনো খানিকটা ঘুম লেগে আছে। মেঘা এগিয়ে এসে এক হাতে জুস আর অন্য হাতে স্যান্ডউইচ ধরিয়ে দিল। আরহাম এক বাইট খেয়েই দরজার দিকে এগিয়ে গেল। মেঘা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মৃদু স্বরে বলল, আপনার মনে হচ্ছে না কিছু ভুলে যাচ্ছেন? আরহাম থমকে দাঁড়ালো। এক মুহূর্ত চিন্তা করল, তারপর মুচকি হেসে পিছনে ঘুরে এল। ধীর পায়ে এসে মেঘার সামনে দাঁড়ালো, তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর গভীর মায় মেঘার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভুলিনি। মেঘার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল। তারপর আরহাম দরজা খুলে বেরিয়ে গেল আর মেঘা দরজার ফ্রেমে দাঁড়িয়ে তাকে বিদায় জানালো। মেঘা ধীর পায়ে বাগানে যায়। চারদিকে চেরি ব্লসমের গোলাপি স্নিগ্ধতা ছড়িয়ে আছে। হালকা বাতাসে ফুলের পাপড়িগুলো উড়ে এসে তার কাঁধে চুলে পড়ছিল। চারপাশটা স্বপ্নের মতো লাগছিল। হঠাৎ সামনে তাকিয়ে দেখতে পেল জ্যাক তার মা মেরিনার হাত ধরে এগিয়ে আসছে। ছোট ছোট পায়ে সে উচ্ছ্বাস নিয়ে হাঁটছিল। তাকে দেখে মেঘার মুখে হাসি ফুটে উঠল। জ্যাক দৌড়ে এসে মেঘার হাত ধরে ফেলল। তার ছোট্ট নরম হাতের স্পর্শে মেঘার মন ভরে গেল। রেইন, জ্যাক তার সরল কণ্ঠে মেঘাকে ডাকল। জ্যাক, মেঘা হাসতে হাসতে বলল। জ্যাকের মা মেরিনা তখন কাছে এসে বললেন, কালকে জ্যাকের জন্মদিন। তোমাকে সবার আগে আমন্ত্রণ জানাচ্ছি মেঘা। মেঘা একটু চমকে গেল, তারপর উচ্ছ্বাস নিয়ে বলল, অনেক শুভেচ্ছা জ্যাক। জ্যাক খুশি হয়ে মাথা নাড়ল। তুমি আসবে তো রেইন? মেঘা হেসে বলল, অবশ্যই আসবো, এটা তো মিস করার প্রশ্নই আসে না। মেরিনা মিষ্টি হেসে বললেন, তাহলে কাল ঠিক বিকেল 5টায় এসো। আমরা একটা পার্টির আয়োজন করেছি। মেঘা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর তারা কিছুক্ষণ গল্প করল। মেরিনা তাকে জ্যাকের ছোটবেলার কিছু মজার ঘটনা বলছিলেন আর মেঘা মনোযোগ দিয়ে শুনছিল। জ্যাকও মাঝে মাঝে নিজের ছোট্ট হাত নেড়ে নেড়ে কিছু বলতে চাইছিল, যা দেখে সবাই হেসে ফেলল। কিছুক্ষণ পর মেরিনা ও জ্যাক বিদায় নিল। জ্যাক হাসিমুখে হাত নাড়িয়ে বলল, কাল আসবে রেইন। মেঘা হাসিমুখে মাথা নেড়ে সম্মতি জানায়। মেঘা বিছানায় বসেছিল, জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে। আকাশের গাঢ় নীল রং ধীরে ধীরে কৃষ্ণাভ হয়ে আসছে। নরম বাতাস পর্দার আড়াল দিয়ে এসে তার চুল এলোমেলো করে দিচ্ছে। ঠিক তখনই দরজার সামনে চেনা কণ্ঠস্বর ভেসে এলো, ব্লুসম। সে চমকে তাকালো। আরহাম দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে, এক হাতে তার অফিসের ব্যাগ, অন্য হাতে কোটের বোতাম খুলতে ব্যস্ত। মেঘার বিস্ময়ের সীমা রইল না। আজ এত আগে চলে এসেছে? প্রতিদিনই তো তাকে সন্ধ্যার পর ঘরে ফিরতে হয়। মেঘা বিছানা থেকে উঠে এসে তার সামনে দাঁড়ালো। এক হাতে তার কোট খুলতে খুলতে বলল, আজ এত আগে চলে এলেন? আরহাম একটু হাসল, কোটটা খুলে মেঘার হাতে তুলে দিয়ে বলল, ঘরে এত সুন্দর একটা ফুল রেখে বাইরে কিভাবে থাকি? মেঘার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে এবার ধীরে ধীরে তার টাই খুলতে শুরু করল। আরহাম কোনো প্রতিবাদ করল না, বরং অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মেঘা কৌতূহল নিয়ে বলল, কি দেখছেন? আরহামের চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল, যেন সারাদিনের সমস্ত ক্লান্তি মুহূর্তে উধাও হয়ে গেছে। সে মৃদু স্বরে বলল, নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখার শেষই নাই। মেঘার বুকের ভেতর ধক করে উঠল। সে লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেলল। আরহাম তার কোমল হাতে মেঘার কাঁধ ছুঁয়ে তাকে আরো কাছে টেনে নিল। মেঘার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। আরহামের বুকের উষ্ণতা সে স্পষ্ট অনুভব করতে পারছিল। তোমার কাছে এলেই যেন মনে হয় সব কিছু ঠিক আছে। এই পুরো দুনিয়ার কোলাহল, ব্যস্ততা, ক্লান্তি, সব ভুলে যাই আমি। শুধু তোমাকে অনুভব করতে চাই। মেঘা তার বাহুতে আবদ্ধ হয়ে রইল। কিছুক্ষণ পর মেঘা আর আরহাম বের হয় ঘুরতে। তারা শহরের অবস্থিত বিখ্যাত হাই পার্কে যায়। সবুজের সমারোহ, চারপাশে নানা রঙের ফুলের বাহার আর মানুষের কোলাহলে পার্কটি এক অন্যরকম আবহ সৃষ্টি করেছে। আচ্ছা, আজ একটা অ্যাডভেঞ্চার করা যাক, আরহাম হঠাৎ বলল, চোখে দুষ্টু হাসি। মানে? মেঘা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। চলো রোলার কোস্টারে চড়ি। এই কথা শুনেই মেঘার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর ছোটবেলা থেকেই রোলার কোস্টারের প্রতি ভয়। উঁচু নিচু পথে দ্রুত বেগে ছুটে চলা রাইড ওকে বরাবরই আতঙ্কিত করে তোলে। না, আমার ভয় করে, মেঘা মাথা নাড়িয়ে বলল। কিছু হবে না, আমি আছি। মেঘা দ্বিধায় পড়ে যায়। একদিকে ভয়, অন্যদিকে আরহামের দৃঢ় আশ্বাস। শেষ পর্যন্ত একটু সাহস করে ধীরে ধীরে রোলার কোস্টারের সিটে বসে। আরহাম ওর পাশেই বসে শক্ত করে সিটবেল্ট লাগিয়ে নেয়। বসো, কিছু হবে না, আরহাম মুচকি হেসে বলল।
মেঘা একটু স্বস্তি পেতে আরহামের হাত শক্ত করে ধরে নেয়। রোলার কোস্টার ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। নিচে পুরো পার্ক ছোট ছোট হয়ে আসছে। বাতাস তীব্র হতে শুরু করেছে। মেঘার শ্বাস ভারী হয়ে আসে, হাতের মুঠোয় ঘাম জমতে থাকে। আরহাম, ওর গলা কেঁপে ওঠে। আমি আছি, ভয় পেও না। আরহাম ওর হাতটা আরো শক্ত করে ধরে। হঠাৎ বিস্ফোরণ গতিতে রোলার কোস্টার নিচে নেমে আসে। আহ! মেঘা চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। ওর মনে হচ্ছে পৃথিবী উল্টে যাচ্ছে। বুকে কাঁপুনি ধরে যায়। আরহাম পাশ থেকে হাসছে। রোলার কোস্টার বাঁক নেয়, উল্টো হয়ে যায়, আবার সোজা হয়। মেঘার ভেতর শূন্যতা কাজ করতে থাকে। আম্মু! ও চিৎকার দিয়ে দেয়। আরহাম হাসতে হাসতে বলে, এটা শেষ হলে তুমি হাসবে। কিন্তু মেঘা হাসছে না, ওর চোখে পানি। রাইড শেষ হতেই ও ধপ করে বসে পড়ে। আরহাম হেসে বলে, কেমন লাগলো? আমি আর কোনোদিন চড়ব না। মেঘা ওর ভেজা চোখ মুছে বলল। আরহাম ওর দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, তুমি পারলে, আমি জানতাম তুমি সাহসী। মেঘা তাকিয়ে থাকে আরহামের দিকে। ভয় কাটিয়ে ওঠার পর ও বুঝতে পারে ওর পাশে কেউ থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। আর তখনই ওর মনে হয়, শুধু রোলার কোস্টার নয়, জীবনের প্রতিটি উত্থান পতনেও চায় আরহাম ওর পাশে থাকুক। হাই পার্কে ঘোরাঘুরি শেষে মেঘা আর আরহাম গাড়িতে উঠে বসে। সারাদিনের দৌড়াদৌড়ি, হাসাহাসি আর অ্যাডভেঞ্চারের পর দুজনেই একটু ক্লান্ত, কিন্তু মনটা ভীষণ খুশি। আরহাম স্টিয়ারিং ধরতেই মেঘা পাশের জানালাটা নামিয়ে দেয়। হালকা বাতাস ওর চুল উড়িয়ে নিয়ে যায়, গায়ে একটা অদ্ভুত প্রশান্তি বয়ে যায়। গাড়িটা ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। চারপাশে সবুজ গাছপালা, রাস্তার পাশে বাড়ি, আর মাঝে মাঝে ফুটে থাকা বাহারি ফুলের বাগান, যেন একটা ছবির মতো লাগছে। হঠাৎ মেঘা বলে, গাড়ি থামান। আরহাম একটু অবাক হয়ে ওর দিকে তাকায়। কেন? মেঘা হাত দিয়ে রাস্তার পাশের একটা ছোট্ট বাগানের দিকে ইশারা করে। সেখানে নানারকম ফুল ফুটে আছে, গোলাপ, লিলি, টিউলিপ, রজনীগন্ধা। ফুলগুলো এনে দিন। আরহাম হতভম্ব হয়ে মেঘার দিকে তাকায়। মানে? মানে আপনি গিয়ে ওই ফুল নিয়ে আসুন। আমি বাসায় নিয়ে যাব। মেঘা একদম সিরিয়াস মুখে বলে। আরহাম হেসে ফেলে। এখন আমাকে অন্যের বাড়ির ফুল চুরি করতে হবে? চুরি কেন? এই যে দেখুন, কয়েকটা ফুল গাছের বাইরে চলে এসেছে, কেউ হয়তো এমনিই ফেলে দেবে। আপনি একটু নিয়ে আসুন না। আরহাম মাথা নাড়ে, কিন্তু মুখে একটা দুষ্টু হাসি লেগে থাকে। তোমার এই ফুলের জন্য এখন পুলিশ ধরে নিয়ে গেলে তখন বলবে আমি চোর? মেঘা মুখ গম্ভীর করে বলে, এখন যদি আপনি না যান তাহলে আমি নিজেই গিয়ে নিয়ে আসব। আরহাম এক দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা তুমি বসো, আমি আসছি। কিন্তু ধরা পড়লে আমি কিন্তু তোমার নাম বলবো। মেঘা হেসে বলে, ওকে ওকে, এখন যান। আরহাম গাড়ি থেকে নেমে একটু চুপচাপ দাঁড়িয়ে দেখে আশেপাশে কেউ আছে কিনা। তারপর ধীরে ধীরে গেটের বাইরে চলে আসা একটা ফুলের দিকে হাত বাড়ায়। এমন সময় হঠাৎ একটা কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেয়ে ও থমকে দাঁড়ায়। উফাফ মেঘা, তোমার ফুলপ্রেম একদিন আমাকে ফাঁসাবে। আরহাম মনে মনে বলে। যত তাড়াতাড়ি সম্ভব একটা ছোট্ট ফুল ছিঁড়ে নিয়ে দৌড়ে আসে গাড়ির দিকে। গাড়িতে উঠেই মেঘার হাতে ফুলটা দিয়ে বলে, এই নাও মাই ব্লসম। মেঘা খুশি হয়ে বলে, ধন্যবাদ, জানেন আপনি আসলে ভীষণ ভালো। আরহাম হাসে, তোমার ফুলের জন্য এই অ্যাডভেঞ্চার করতে হলো, এবার চলো। গাড়িটা আবার চলতে শুরু করে। মেঘা জানালা দিয়ে বাতাসে উড়তে থাকা ফুলের সুগন্ধ নিতে নিতে ভাবে, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর যদি পাশে থাকে প্রিয় কেউ। আরহাম সোফায় বসে আছে, কিন্তু মন যেন কোথাও স্থির হতে পারছে না। ঘড়ির কাঁটার দিকে তার চোখ স্থির হয়ে আছে। সময় যেন আজ খুব ধীরে চলছে। বারবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে মিনিটের কাঁটা একটু একটু করে এগোচ্ছে, কিন্তু মেঘা এখনো আসেনি। একসময় ধৈর্য হারিয়ে সে এক হাতে চুলে আঙুল চালিয়ে নিল, অন্য হাতে টেবিলে রাখা কফির কাপটা তুলে নিল। কফিটা ঠান্ডা হয়ে গেছে, যেমনটা তার ধৈর্য ক্রমশ জমে যাচ্ছে অপেক্ষার ঠান্ডায়। সে চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো। হোয়ার ইজ মাই ব্লসম? ঠিক তখনই সিঁড়ির উপরে একজোড়া চঞ্চল পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে নিচে নেমে আসছে এক অপরূপা। লম্বা ঢেউ খেলানো চুল, হালকা সাজচেরি রঙের শাড়ির কোমল ভাঁজগুলো বাতাসে হালকা দোল খাচ্ছে, সেই শাড়ির রং যেন সন্ধ্যার লালচে আকাশের মতো। আরহাম স্থির চোখে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। মেঘা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, অথচ তার মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। শাড়ির আঁচল হালকা বাতাসে উড়ে উঠছে। আরহাম এক মুহূর্তের জন্য দম নিয়ে বুকের ওপর হাত রেখে চোখ বন্ধ করল, তারপর হাসি মুখে বলল, আয় হায়। মেঘা হেসে মাথা নিচু করল। আরহাম হেসে বলল, আমার ব্লসম কি আজ আমাকে আরো বেশি ভালোবাসতে এসেছে? মেঘার গাল রাঙা হয়ে গেল, আর আরহামের ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আরহাম আর মেঘা বেরিয়ে পড়ে জ্যাকদের বাড়ির উদ্দেশ্যে। আদি, স্নেহা আর রায়ান ওদের জন্য অপেক্ষা করছে। বাড়িতে ঢুকতেই মেঘার চোখ বিস্ময় বড় হয়ে গেল। জ্যাকদের বাড়িটি অপূর্বভাবে সাজানো হয়েছে।
ঝলমলে লাইট, বেলুন আর রঙিন ফুলে পুরো পরিবেশটা এক স্বপ্নময় আবহ তৈরি করেছে। একপাশে বর্ষর একটা টেবিল যেখানে বার্থডে কেক রাখা হয়েছে, আর অন্য পাশে একটা স্টেজ কাপলদের জন্য সাজানো হয়েছে। জ্যাকের মা মেরিনা সবার সাথে কথা বলছিলেন। আরহাম আর মেঘাও তার সাথে সৌজন্য বিনিময় করে। মেঘা সামনের দিকে এগিয়ে গেল, হঠাৎই একটা কণ্ঠ ওর কানে ভেসে এলো। আবার দেখা হয়ে গেল মিসেস। মেঘা পেছনে ফিরে তাকালো। চোখের সামনে দাঁড়িয়ে আছে ম্যাক্স। তার ঠোঁটে সেই চেনা বিদ্রুপাত্মক হাসি। ম্যাক্সের চোখের চাহনি এখনো আগের মতোই তীক্ষ্ণ। মেঘার মুখ কঠিন হয়ে গেল। অস্বস্তিতে পড়লেও নিজেকে সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, নির্লজ্জ। ম্যাক্স চোখ কুঁচকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মেঘা তাকে পাত্তা না দিয়ে সোজা হাঁটা দিল। ওদের কিছুটা দূর থেকে দাঁড়িয়ে থাকা আরহাম পুরো ঘটনা খেয়াল করছিল। তার চোয়াল শক্ত হয়ে গেল, হাতে ধরা গ্লাসের চারপাশে আঙুলের রগ ফুলে উঠল। আরহাম সোজা ম্যাক্সের দিকে এগিয়ে গেল। হাতে থাকা জুসের গ্লাসটা হালকা কৌশলে নাড়িয়ে ম্যাক্সের শার্টের ওপর ফেলে দিল। ওহ সরি, মনে হয় হাত ফসকে গেল। ম্যাক্স বিরক্ত চোখে তাকালো। কিছু একটা বলতে গিয়েও শেষ পর্যন্ত না বলে রাগ চেপে চলে গেল। কেকের টেবিলের চারপাশে লোকজন ভিড় করেছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, আর কেউ বা এক কোণে দাঁড়িয়ে পানীয় হাতে মজা দেখছে। পার্টির এক কোণে রায়ান, আদি আর স্নেহা দাঁড়িয়ে নিজেদের মতো করে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করেই রায়ানের চোখ গিয়ে পড়ল দরজার দিকে। সে ঠোঁট চেপে হাসল। নেহা ম্যাক্সকে ও ইনভাইট করেছে। রায়ান বলে উঠল কাঁধ ঝাঁকিয়ে। আদি বিরক্ত মুখে বলল, শালা চোর একটা। স্নেহা সঙ্গে সঙ্গে হাত দিয়ে আদিকে ধাক্কা দিয়ে বলল, একটু আস্তে বল, শুনে ফেলবে। রায়ান হেসে বলল, আরে ও বাংলা জানে না, ভুলে গেছিস? আদি এবার মুখ টিপে হাসল। ও বাংলা না জানলেও চোখের ভাষা তো বোঝে, দেখে মনে হচ্ছে জানে যে আমরা ওকে নিয়েই কিছু বলছি। স্নেহা একটু মুচকি হেসে বলল, ও কেন যে সবসময় এমন রঙের অদ্ভুত শার্ট পরে আসে। রায়ান মুখে দার্শনিক ভাব এনে বলল, বন্ধুগণ, আজকের রাতে আমরা ম্যাক্সের ফ্যাশন সেন্সকে সম্মান জানাই। আদি হাসতে হাসতে বলল, দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ওকে বলি। ভাই, এই শার্ট তুমি কোথা থেকে কিনেছ? আমাকেও একটা এনে দাও। স্নেহা একদম থেমে গেল। আরে বেশি বাড়াবাড়ি করিস না, শেষে আবার সত্যি সত্যি ও ভাববে আমরা ওর বন্ধু হতে চাইছি। রায়ান চোখ ছোট করে বলল, আর তারপর আমাদেরও একটা করে এমন শার্ট গিফট করবে। এই কথা শুনে ওরা তিনজন হেসে কুটি কুটি হয়ে গেল। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ম্যাক্স এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছিল, ওরা এত হাসছে কেন? ও কি ভুল কিছু করেছে? নাকি ওর পোশাকের কোনো সমস্যা? কিন্তু ও নিজেকে আশ্বস্ত করল, না, আমার পোশাক ঠিকই আছে। নিশ্চয়ই ওরা অন্য কিছু নিয়ে হাসছে। ডান্স শুরু হতে একটুখানি সময় বাকি ছিল। সবাই মুখরিত ছিল, খোলামেলা আলোয় পরিবেশ যেন এক আনন্দে ভাসছিল। নাচ, গান, হাসি, সবকিছু এক মুঠো হয়ে গিয়েছিল। এমন সময় আরহাম তার বাম হাতে মাস্কের দুটি প্যাকেট নিয়ে আসছিল। মাস্ক দুটি ছিল একদম আলাদা, একটি কালো আর একটি সাদা। তার পথের মাঝে হঠাৎ এসে দাঁড়ায় নেহা। নেহা একদম খুশি হয়ে বলল, চলো আরহাম, ডান্স করি। আমার পার্টনার আছে নেহা। নেহার মুখে একটু হতাশার ছাপ পড়ল, তবে তাতে সে কিছু বলল না। আরহাম চলে যায় এবং তার হাতের প্যাকেট দুটি নিয়ে সোজা চলে যায় মেঘার দিকে। এমন সময় রায়ান এসে নেহাকে উদ্দেশ্য করে বলল, কিরে বেগুনি। নেহা যেন কোনোভাবেই এই তিরস্কার সহ্য করতে পারেনি। সে পেছনে ফিরে তাকিয়ে চোখে রাগ ও অবজ্ঞা নিয়ে বলল, আমাকে একদম বেগুনি বলবে না। নেহা রাগে চলে যায়। অহংকারে যেন মাটিতে পাই পড়ে না। কাকে বলছিস? আদি এগিয়ে এসে বলল। রায়ান একটুখানি হাসল এবং বলল, আরে, বেগুনিকে বলেছি। এতক্ষণে আরহাম আর মেঘা এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ালো। মেঘা প্রশ্ন করে, বেগুনিকে? স্নেহা হেসে বলল, নেহাকে ও যেদিন থেকে ঠোঁটে প্লাস্টিক সার্জারি করেছে ওই দিন থেকে আমরা ওর নাম দিয়েছি বেগুনি। তারপর পুরো গ্রুপ একসঙ্গে হাসি মজা শুরু করে। ঠিক তখনই এক ছেলেকে এগিয়ে আসতে দেখা যায়। সে সোজা মেঘার সামনে এসে দাঁড়ায়। হেই, আমাকে চিনতে পেরেছ? ছেলেটা বলে। মেঘা তাকায়। ওহ, তুমি? কে ও? আরহাম জিজ্ঞেস করে। উনার বিড়াল একদিন আমাদের বাড়িতে চলে এসেছিল। হাই, আমি রুদ্র। রুদ্র হাত বাড়িয়ে দেয়। আরহাম, মেঘা আমার ওয়াইফ। রুদ্রর মুখটা চুপসে যায়। সে ভেবেছিল মেঘা সিঙ্গেল। হঠাৎই মাইক্রোফোন থেকে ঘোষণা ভেসে এলো, এখন শুরু হচ্ছে ডান্স সেশন, সবাই মঞ্চে আসুন। চারপাশের আলো ঝলমল করছে আর সবাই ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। আরহাম হাত বাড়িয়ে দেয়, মেঘা হাত রাখে আরহামের হাতে। আরহামের চোখ তার দিকেই আটকে আছে। গানের তালে তারা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে। প্রথমে একটু আনমনে পড়ে তাল মেলানো শুরু করল। মেঘা হাসছে, আরহামও তার সাথে তাল মিলিয়ে হাসল। আশেপাশে সবাই হাততালি দিয়ে উঠল। এই জুটির মাঝে যেন নিখুঁত এক বোঝাপড়া। মিউজিক ধীরে ধীরে স্তিমিত হতে থাকলো আর সবার দৃষ্টি পড়ল বিশাল কেকের দিকে। জ্যাকের চোখ বড় হয়ে গেল কেক দেখে।
বিশাল চকোলেট কেক যার উপর তার নাম লেখা, হ্যাপি বার্থডে জ্যাক। চারপাশে লাইটগুলো একটু মৃদু করা হলো যাতে কেকের মোমবাতির আলো ঝলমল করে ওঠে। জ্যাক চোখ বন্ধ করল, গভীর মনোযোগে কিছু একটা মনে মনে বলল, তারপর চোখ খুলে মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিল। চারপাশে উল্লাসে ফেটে পড়ল সবাই। আরহাম পাশে থেকে জ্যাকের মাথায় হাত বুলিয়ে দিল, শুভ জন্মদিন। প্রথম টুকরো সে তুলল তার মায়ের জন্য। এরপর একে একে কেকের টুকরো এগিয়ে দিল মেঘাকে, আরহামকে, নেহাকে, আদিকে, স্নেহাকে আর রায়ানকে। সবাই একে একে জ্যাকের মুখে কেক মেখে দিল, হাসাহাসিতে পরিবেশ আনন্দে ভরে উঠল। হঠাৎ আদি মুখ বাঁকিয়ে বলল, এই বল্টু, আমাকে দিলি না? জ্যাক মজা করে তার দিকে একটা বড় টুকরো বাড়িয়ে দিল, নাও, তোমার জন্য স্পেশাল। আদি মুখ ফুলিয়ে বলল, এবার ঠিক হলো। জ্যাক খিলখিল করে হেসে উঠল। চারপাশে সবাই হাসিতে মেতে উঠল, আরেকটি সুন্দর মুহূর্ত স্মৃতির পাতায় যোগ হলো। টরেন্টোর রাত এক অদ্ভুত মোহময়তা ছড়িয়ে আছে চারপাশে। আকাশ কালো মখমলের মতো, যেখানে ছিটেফোঁটা তারা ঝিলমিল করছে, আর দূরে দাঁড়িয়ে থাকা সিএন টাওয়ার তার রঙিন আলোয় যেন রাতের আকাশকে নিজের করে নিচ্ছে। শহরের বাতাসে হালকা শীতলতার ছোঁয়া, তবে সেটা কাঁপিয়ে দেওয়ার মতো নয়, বরং এক ধরনের স্নিগ্ধতা যা মানুষকে একটু ধীর করে দেয়, গভীর চিন্তায় ডুবিয়ে রাখে। রাস্তায় এখনো অনেক গাড়ির চলাচল। ট্রাফিক লাইটের লাল সবুজ আলোগুলো শহরের গতিকে নিয়ন্ত্রণ করছে, আর ফুটপাত ধরে হাঁটছে কিছু মানুষ, কেউ একা, কেউ জোড়ায়, কেউ বা হাসি ঠাট্টায় ব্যস্ত। কিন্তু এরই মাঝে আলাদা করে চোখে পড়ছে দুইটি ছায়া, আরহাম আর মেঘা। আরহামের গাঢ় নীল সোয়েটশার্টের হাতা সে কনুই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, তার এক হাত মেঘার হাত ধরে রাখা, চোখ তার সামনের পথেই নিবন্ধ, তবে মাঝে মাঝে একপাশে তাকাচ্ছে। সেই পাশেই মেঘা, যার কালো ওভারকোটের উষ্ণতা যেন শীতল বাতাসকে পাত্তা দিচ্ছে না। তার চুলগুলো খোলা বাতাসে মাঝে মাঝে ওড়ার চেষ্টা করছে, কিন্তু সে বারবার হাত দিয়ে সরিয়ে নিচ্ছে। টরন্টো রাতের বেলা আরও সুন্দর হয়ে যায়, তাই না? মেঘার কণ্ঠস্বরে এক ধরনের প্রশান্তি। আরহাম একবার পাশে তাকিয়ে হেসে বলল, তবে আজকের রাতটা যেন একটু বেশি আলাদা লাগছে। মেঘা তাকালো তার দিকে, ভ্রু একটু উঁচিয়ে বলল, আলাদা? কিভাবে আলাদা? কারণ এই শহরের আলো এখন কেবল শহরের জন্য নয়, বরং। আরহাম একটু থামল। এগুলো যেন আমাদের জন্যও জ্বলছে। মেঘার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল। বাতাসে তার পারফিউমের মিষ্টি ঘ্রাণ মিশে গেল, আর সেই মুহূর্তে চারপাশের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তারা জন ধীর পায়ে হাঁটতে থাকলো, রাস্তার পাশের ক্যাফেগুলোর জানালা দিয়ে উকি দিয়ে দেখল হাস্যোজ্জ্বল মুখগুলো, রাস্তার মিউজিশিয়ানদের সুর ভেসে আসছিল দূর থেকে। শহরের ব্যস্ততাও তখন যেন এক ধরনের ছন্দে বদলে গিয়েছে, একটা মায়াবী গভীর ছন্দ যা রাতের নির্বতাকে আরো গভীর করে তুলছে। একটু দূরে বেখেয়ালে ফুটপাতে ফুল বিক্রি করছে এক কিশোরী। ছোট্ট একটা দোকানের সামনে টিউলিপ, গোলাপ, লিলি, নানা রকম ফুল সাজানো। মেঘার চোখ সেখানে আটকে গেল। এই ফুলগুলো খুব সুন্দর, তাই না? আরহাম তাকালো। হ্যাঁ, তবে ফুলের চেয়ে। সে মেঘার দিকে তাকালো, একটু হেসে বলল, তোমার হাতে থাকলে এগুলো আরো সুন্দর লাগবে। মেঘার গাল লাল হয়ে গেল। কি? আলো আধারির মাঝে বোঝা গেল না। তারা দুজন আরো কিছুক্ষণ হাঁটতে থাকল। কথাবার্তা ধীর গতিতে, মাঝে মাঝে নীরবতা। কিন্তু সেই নীরবতাও যেন তাদের জন্য আরেকটা ভাষা হয়ে উঠেছে। একটা জায়গায় এসে মেঘা দাঁড়িয়ে পড়ল। পাশের রেলিং ধরে শহরের নিচের দৃশ্য দেখতে থাকল। দূরে অসংখ্য গাড়ির লাইট ছোট ছোট জলজলে বিন্দুর মতো দেখাচ্ছে, রাস্তার মোড়ে হেডলাইটের আলো একে অন্যের সঙ্গে মিশে যাচ্ছে। আরহাম একপাশে দাঁড়িয়ে রইল। মেঘা ধীরে বলল, কখনো কখনো মনে হয় শহরের এই আলোগুলো আমাদের জীবনকেও আলোকিত করতে পারে, তাই না? আরহাম একটু চুপ করে থাকলো, তারপর মৃদু স্বরে বলল, আলো হয়তো পারে, কিন্তু সব আলো আমাদের জন্য হয় না। কিছু আলো কেবল দূর থেকে দেখা যায়, কাছে গেলেই সেটা নিভে যায়। মেঘা তাকালো তার দিকে। তাহলে কি আমাদেরও দূর থেকে দেখতে হবে? আরহাম গভীর দৃষ্টিতে তাকালো। আমি চাই না আমাদের আলো নিভে যাক। মেঘা কিছু বলল না, কেবল ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে শহরের আলোর দিকে তাকিয়ে এই রাতের নিস্তব্ধতা অনুভব করতে থাকল। মেঘা রান্নাঘরে ব্যস্ত। আবছা আলো জানালা দিয়ে উকি দিচ্ছে, আর সিঙ্কের পানির ধারা থালাবাসনের ওপর ঝিরিঝিরি শব্দ তুলে পড়ছে। মেঘা সিঙ্কে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে বাসন ধুচ্ছিল। সাবানের ফেনায় তার আঙ্গুলগুলো ঢেকে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা পানি পড়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ পেছনে থেকে উষ্ণ এক স্পর্শ। মেঘা অনুভব করল শক্ত দুটি হাত তার কোমরের চারপাশে জড়িয়ে ধরেছে গভীর দৃঢ় এক আকর্ষণে। মেঘার পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তেই তার নিঃশ্বাস একটু দ্রুত হয়ে উঠল। আরহাম? মেঘার কণ্ঠ নরম হয়ে এলো। আরহাম কোনো কথা বলল না। নিঃশব্দে তার মুখটা মেঘার চুলে ডুবিয়ে দিল। ভারী নিঃশ্বাসের উষ্ণতা মেঘার ঘাড় ছুঁয়ে গেল, গা শিরশির করে উঠল তার। মেঘা থমকে দাঁড়ালো, হাতের স্পঞ্জটা থালার গায়ে চেপে রইল, কিন্তু ঘাড় একটু ঘোরানোর সাহস পেল না।
মেঘার গাল গরম হয়ে উঠল, সে একটু নড়েচড়ে উঠতে গেল, কিন্তু আরহাম তার কোমরের বাঁধন আরও শক্ত করল, যেন এক মুহূর্তের জন্যও তাকে ছাড়তে চাইছে না। আরহামের নাক তার চুলের গভীরে, যেন প্রিয় কোনো সুগন্ধ সে মন ভরে নিচ্ছে। একপাশে মাথা হেলিয়ে আস্তে করে বলল, উপরে আসো। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত আবেশ, নরম অথচ দৃঢ়। মেঘার গলা শুকিয়ে গেল। হাতের কাজ শেষ করার কথা ভুলে গেল সে। ধুকপুক করা হৃদস্পন্দন নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল, যেন নিজেকে স্থির করতে চাইছে। আরহাম ওকে আরও একটু কাছে টেনে নিল, কানের কাছে আবার ফিসফিস করল, এখনই। আরহাম মেঘাকে ছেড়ে উপরে চলে যায়। মেঘা কাজ শেষে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। দরজা ঠেলেই থমকে যায় সে। অবাক বিস্ময় চোখ বড় হয়ে যায় মেঘার। ঘরটা যেন পরিজগতের মতো সাজানো। আলো নিভু নিভু, কিন্তু তা না থাকলেও আলো ঝলমলে হতো, কারণ ঘরের চারপাশে ঝালানো অসংখ্য মোমবাতির নরম আলো ঘরজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিটি কোণ থেকে ভেসে আসছে মিষ্টি স্নিগ্ধ সুবাস। মেঝেতে ছড়িয়ে আছে টাটকা গোলাপের পাপড়ি, ঠিক যেন প্রেমের রঙিন ছোঁয়ায় আঁকা এক স্বপ্নের পথে এসে দাঁড়িয়েছে মেঘা। সে নিঃশ্বাস বন্ধ করে চারপাশটা দেখছিল, ঠিক তখনই নরম পায়ে সামনে এসে দাঁড়ায় আরহাম। সাদা শার্টের বোতামগুলো খোলা, হালকা গন্ধে ভেসে আসছে তার পরিচিত পারফিউম। চোখে সেই চেনা উষ্ণতা, ঠোঁটে একটুখানি স্নিগ্ধ হাসি। আরহাম ধীরে ধীরে কাছে আসে। মেঘার থমকে যাওয়া শরীরের ঠিক সামনে দাঁড়িয়ে তার কপালে নরম করে ঠোঁট ছুঁয়ে দেয়। সে স্পর্শে যেন হাজারটা শব্দ একসাথে বলে যায়, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুল, যে কিনা প্রতিদিন নতুন করে ফুটে ওঠে। এই এক অদ্ভুত ভালোবাসায় আমি নিজেকে হারিয়ে ফেলি। তুমি আমার পৃথিবী, তুমি আমার ব্লসম। আজ আমাদের ভালোবাসার 1 বছরে। হ্যাপি অ্যানিভার্সারি, মাই ব্লসম। তুমি আমার হৃদয়ের সবচেয়ে মূল্যবান রত্ন। মেঘার চোখে চিকচিক করে ওঠে জল। কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না সে। শুধু চোখ তুলে তাকায় আরহামের দিকে, সেই চেনা চোখজোড়া, যে চোখ তার প্রতিদিনের ভরসা, নির্ভরতা আর ভালোবাসা। তারপর আরহাম মেঝেতে রাখা টেবিল থেকে কেক তুলে আনে। একসাথে হাত ধরে কেক কাটে তারা। কেক কাটার সময়টা যেন সব দুঃখ, কষ্ট, ক্লান্তিকে মুছে দিয়ে একটুখানি নিখাত ভালোবাসার মুহূর্তে রূপ নেয়। কেক কাটার পরে আরহাম মিষ্টি হাসি দিয়ে কেকের 1 চামচ তুলে নেয় আর আচমকা মেঘার নাকে আলতো করে লাগিয়ে দেয় ক্রিম। মেঘা হেসে ওঠে, তারপর সেও কেকের ক্রিম নিয়ে আরহামের গাল আর থুতনিতে মাখিয়ে দেয়। হাসতে হাসতে জনের চোখে একে অপরের প্রতিচ্ছবি। মোমবাতির আলোয় ভেসে বেড়ায় তাদের মুখ, আর চারপাশে যেন সময় থেমে থাকে কেবল তাদের জন্য। নিশুতি রাত। বাইরে নিস্তব্ধতার মাঝে নরম বাতাস বইছে। আকাশে উঠেছে একফালি চকচকে চাঁদ, যার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। বাড়ির বড় ব্যালকনিটা যেন রূপকথার এক টুকরো হয়ে উঠেছে আজ। দূরের গাছে হালকা বাতাসে পাতা দুলছে, আর শহরের কোলাহল কিছুটা দূরে সরে গেছে। আরহাম ধীর পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। চোখ তার আকাশের দিকে, কিন্তু মন সম্পূর্ণ অন্য কারো জন্য ছটফট করছে। সে ঘুরে দাঁড়ায়, মেঘা ঠিক তার পেছনে। হালকা রাতের আলোর নিচে মেয়েটিকে আরো মায়াবতী লাগছে। মেঘার পরনে হালকা রঙের একটা শাড়ি, চুলগুলো খোলা, চোখে এক ধরনের প্রশান্তি। বাতাসে উড়ছে ওর চুল। আরহাম কিছুক্ষণ তার সৌন্দর্যে হারিয়ে তাকিয়ে থাকে। মেঘা একটু এগিয়ে এসে হাসিমুখে বলে, চলেন আজ একটু নাচি। কোনো মিউজিক নেই, তাও না হয় মনের সুরেই চলুক। আরহাম ভ্রু তুলে তাকায়, এখন? মেঘা মাথা নাড়ে, এখনই। এই চাঁদের নিচে শুধু আপনি আর আমি। আরহাম হেসে ওর হাত বাড়ায়। মেঘা নিজের হাতটা ওর হাতে রেখে এগিয়ে আসে। ওরা দাঁড়ায় একে অপরের মুখোমুখি। আরহাম এক হাত কোমরে রেখে আরেক হাতে ওর আঙুল জড়িয়ে ধরে। মেঘা ওর কাঁধে হাত রেখে আস্তে করে চোখ বন্ধ করে। কোনো গানের শব্দ নেই, শুধু হৃদয়ের স্পন্দন। বাতাসে ওদের চুল উড়ে যায়, কাপড়টা সামান্য দুলে ওঠে। চারপাশের নিস্তব্ধতা ওদের ভালোবাসার গানের মতোই লাগে। আরহাম ধীরে ধীরে ঘুরিয়ে নেয় মেঘাকে। মেঘা হাসে, চুলগুলো মুখে এসে পড়ে। আরহাম এগিয়ে গিয়ে ওর চুলটা সরিয়ে দেয়, কপাল থেকে চোখে চোখ রাখে। তুমি নাচতে জানো না? আরহাম ঠাট্টা করে। মেঘা নাক সিটকে বলে, তাই তো আপনার বুকের সঙ্গে মিশে আছি, যাতে ভুল করলে ধরে ফেলবেন। আরহাম হেসে উঠে বলে, তাহলে সারা জীবন এমন ভুল করেই থাকো, আমি ঠিক তোমাকে ধরে রাখব। তারপর ধীরে ধীরে মেঘার কোমর জড়িয়ে ধরে। মেঘা প্রথমে একটু চমকে ওঠে, তারপর আরহামের চোখে চোখ রাখে। কেমন একটা শান্তি ছড়িয়ে পড়ে দুজনের মাঝে। নিঃশব্দে শুধু বুকের ভিতরের ঢেউগুলো একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। মেঘা ধীরে ধীরে নিজের পা তুলে আরহামের পায়ের উপর রাখে, ওর শরীরের আরো কাছে চলে আসে। আরহামের গলা জড়িয়ে ধরে হাত দিয়ে। আরহাম মেঘার মাথায় চুমু খেয়ে ফিসফিস করে বলে, মাই ব্লুসম। সমাপ্ত।